আচ্ছা, চীন আর ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কটা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বলুন তো? সম্প্রতি বেইজিংয়ে যে শীর্ষ সম্মেলনটা হয়ে গেল সেটা তো বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। ঠিকই বলেছেন। আমাদের হাতে যে সূত্রগুলো আছে, মানে ধরুন কিছু ভিডিও ক্লিপের ট্রান্সক্রিপ্ট বা রিপোর্ট, সেগুলো দেখলে মনে হয় সম্পর্কটা বেশ বেশ জটিল একটা মোড়ে। হ্যাঁ, সেটাই। আমরা আজ চেষ্টা করব ওই সূত্রগুলো ঘেঁটে একটু গভীরে যেতে, বোঝার চেষ্টা করব এই যে টানাপোড়েন এর আসল কারণগুলো কি। আর মজার ব্যাপার হলো, একদিকে দেখুন, এটা ছিল ওদের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। একটা উৎসবের মেজাজ থাকার কথা। অথচ অন্যদিকে সেই বাণিজ্য থেকে শুরু করে ভূ-রাজনীতি মানে ইউক্রেন যুদ্ধ সবকিছু নিয়েই বেশ একটা উত্তেজনা, তাই না? একদম স্পষ্ট মতপার্থক্য। তো চলুন দেখি ঠিক কোথায় মিলছে না আর কোথায় হয়তোবা কিছুটা মিলের সম্ভাবনা আছে। প্রথমেই বাণিজ্য নিয়ে কথা বলা যাক। ইউরোপীয় ইউনিয়ন মানে ইইউ বারবার এই পুনঃভারসাম্য বা রিব্যালেন্সিংয়ের কথা বলছে। হুম ওদের মূল উদ্বেগটা হলো চীনের বাজারে নাকি ইউরোপীয় কোম্পানিগুলো ঠিকঠাক সুযোগ পাচ্ছে না, বিশেষ করে চীনের সরকারি ভর্তুকির কারণে। হ্যাঁ, আর সে কারণেই বিরাট বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। অঙ্কটা কিন্তু কম নয়। তাই তো, প্রতিদিন প্রায় 2 বিলিয়ন ইউরো। ভাবা যায়, এত বিশাল বাণিজ্য, অথচ সম্পর্কটা এত অসম। ঠিক, এই ২ বিলিয়ন ইউরোর অঙ্কটা যেমন একদিকে বিশাল অর্থনৈতিক নির্ভরতা দেখাচ্ছে, তেমনি চীনের দিকটাও তো দেখতে হবে। ওরা কি বলছে? হ্যাঁ, সেটাই। ওরা কি বলছে? ওদের পাল্টা অভিযোগ হলো, ইউ নিজেই তো সংরক্ষণবাদের দিকে ঝুঁকছে, নিজেদের শিল্পে ভর্তুকি দিচ্ছে, মানে যাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত আচরণ। আচ্ছা। আর চীনের যে হাইটেক প্রোডাক্টস, ধরুন ইলেকট্রিক গাড়ি, সেগুলোর রপ্তানিতেও নাকি বাধা তৈরি করছে ইউ। ওহ, এই ওভার ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নিয়েও তো অনেক কথা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। চীন বলছে তাদের এই ক্ষমতা তো বিশ্ববাজারের চাহিদা মেটাতেই সাহায্য করতে পারে। এটা আসলে ইউরোপের নিজেদের বাজার বাঁচানোর একটা অজুহাত। তার মানে চীন বলতে চাইছে সমস্যাটা ওদের নয়, বরং ইউর নীতির। অনেকটা সেরকমই ইঙ্গিত। চীন তো এটাও বলেছে, ইউ যদি রপ্তানি বিধিনিষেধ একটু শিথিল করে, তারাও ইউরোপ থেকে আরও জিনিসপত্র আমদানি করতে রাজি। তাহলে কি কোনো সমাধানের আশা আছে? দেখুন, সূত্রগুলো বলছে যে শেষ পর্যন্ত দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। মানে মতপার্থক্য থাকলেও কথা বন্ধ হবে না। হুম। এমনকি রপ্তানি নিয়ন্ত্রণের মতো কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য একটা ভালো সিস্টেম তৈরির কথাও হয়েছে। একেবারে সম্পর্ক ছেদ বা ডিকাপলিং, সেটা কিন্তু কেউই চাইছে না। আচ্ছা, কিন্তু এই বাণিজ্য নিয়ে মতভেদের পাশাপাশি ভূ-রাজনীতির বিষয়টাও তো খুব গুরুত্বপূর্ণ ছিল সম্মেলনে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ। হ্যাঁ, অবশ্যই। ইও তো বেশ খোলাখুলিভাবেই চীনকে বলেছে রাশিয়াকে প্রভাবিত করতে, যুদ্ধ থামাতে সাহায্য করার জন্য। হুম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে চীনের যে একটা দায়িত্ব আছে সেটাও মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং ইইউ বারবার জাতিসংঘের সনদের মূলনীতি, যেমন ধরুন সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, এগুলোর ওপর জোর দিয়েছে, যা আসলে ইউক্রেনের পক্ষেই যায়। কিন্তু চীনের প্রতিক্রিয়া কি ছিল? তারা কি রাজি হয়েছে? না, দেখুন, চীনের প্রতিক্রিয়াটা ছিল বেশ, বলা যায়, অনুমানযোগ্য। তারা তাদের নিজেদের কৌশলগত স্বাধীনতা বজায় রাখার উপরই বেশি জোর দিয়েছে। মানে? মানে ওরা সরাসরি বলে দিয়েছে যে ইউক্রেন সংকটকে চীন ইইউ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে দেখা ঠিক হবে না। ও, তার মানে এই ইস্যুতে তারা একদম নিজেদের অবস্থানেই স্থির। সূত্রগুলো তো তাই বলছে। তারা শান্তি আলোচনা আর রাজনৈতিক সমাধানের পক্ষে তাদের পুরনো কথাই আবার বলেছে। আর নিষেধাজ্ঞার ব্যাপারটা, ইইউ তো কিছু চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে। সেটারও তীব্র বিরোধিতা করেছে চীন। আরও যে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য, মানে যেগুলো সামরিক বা অসামরিক দুই কাজেই লাগে, সেগুলো রপ্তানি নিয়েও বেশ উদ্বেগ ছিল দুপক্ষের মধ্যে। তার মানে আলোচনা হয়েছে কিন্তু ঐকমত্য হয়নি। পুরোপুরি হয়তো হয়নি, তবে হ্যাঁ, এটাও ঠিক যে মুখে অন্তত দুপক্ষই জাতিসংঘের সনদ আর বহু পাক্ষিকতাবাদকে সমর্থন করার কথা বলেছে। যদিও এর বাস্তব প্রয়োগ কতটা হবে সেটা একটা প্রশ্ন। সব মিলিয়ে তাহলে দাঁড়াচ্ছে, একদিকে ৫০ বছর পূর্তি, জলবায়ু পরিবর্তন নিয়ে একসঙ্গে বিবৃতি দেওয়া, এরকম কিছু ইতিবাচক দিক আছে। ঠিক। আবার অন্যদিকে বাণিজ্য আর ভূরাজনীতি নিয়ে একেবারে মৌলিক মতভেদ। মনে হচ্ছে সম্পর্কটা সত্যি একটা যাকে বলে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বা ইনফ্লেকশন পয়েন্টে এসে পড়েছে। একদম। একই সাথে সহযোগিতা আর প্রতিযোগিতা, এই দুটোই চলছে। সম্পর্কটা খুবই জটিল।
মতপার্থক্যগুলো তো অস্বীকার করার উপায় নেই, বিশেষ করে বাণিজ্য ভারসাম্য আর রাশিয়ার নীতি নিয়ে। হুম। কিন্তু এটাও দেখতে হবে যে এত মতভেদ সত্ত্বেও দুপক্ষই কিন্তু আলোচনার রাস্তা খোলা রাখতে চাইছে, সাপ্লাই চেন ঠিক রাখতে চাইছে, সরাসরি সংঘাত এড়িয়ে একটা কাজের সম্পর্ক বজায় রাখতে চাইছে। তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই যে অর্থনৈতিক নির্ভরশীলতা আর ভূ-রাজনৈতিক মতানৈক্য, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটাই কি আসল চ্যালেঞ্জ? হ্যাঁ, আমারও তাই মনে হয়। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল, কিন্তু বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। হুম। আর এখানেই ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন উঠে আসছে। দুপক্ষই মুখে বলছে বটে পুনঃভারসাম্য দরকার, কিন্তু এই যে বাণিজ্য বা রাশিয়া নীতি নিয়ে এত গভীর মতপার্থক্য, এর মধ্যে থেকে সত্যিই কি ভারসাম্য আনা সম্ভব? সেটাই। মানে কূটনৈতিক কথার বাইরে গিয়ে এই সম্পর্কের আগামী ৫০ বছর কি শুধুই অবিশ্বাস আর প্রতিযোগিতার দিকে যাবে, নাকি সহযোগিতার নতুন কোনো পথও তৈরি হতে পারে? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবা